কাকু আজকে একটা জিনিস বলতেই হবে, যারা আমরা নতুন বা গোলাপ করে করে আমরা হারিয়ে ফেলেছি আমাদের আত্মবিশ্বাস এবং বারবার গোলাপ ছেড়ে অন্যান্য গাছে চলে যাচ্ছি। আমরা অনেকেই কিন্তু গোলাপ ছেড়ে এখন বোগেনভিলিয়া, অর্কিড, অ্যারেনিয়ামে শিফট হয়ে গেছি বিভিন্ন কারণে। তার পেছনে অনেক কারণ আছে, আমরা জানি মোটামুটি অনেকটাই। তবে গোলাপকে কিন্তু আমাদের সেই ভালোবাসার জায়গাটা কিন্তু এখনও প্রায় সবারই আছে, আমার তো আছেই। সেজন্য সব কিছুর মধ্যে কিন্তু গোলাপ শীতকালে হলে একদমই ভুলতে পারি না। সেজন্য আজকে এমন কিছু গোলাপের কথা বলে দিন যে গোলাপগুলো আমরা করতে পারবো। শুধুমাত্র শোয়ের মাঠে এক্সপার্টদের একটা দুটো গোলাপ দেখে আপ্লুত হয়ে সেই গাছ বাড়ি টেনে এনে তারপর দুদিন পরেই যেই এক মাস পরে গরম চলে আসবে এবং মরে যাবে, এর হাত থেকে আমরা বাঁচতে চাই। এবং আমরা এমন কিছু তথ্য জানতে চাই যাতে করে আমাদের গোলাপটা ম্যাক্সিমাম সময় যাবৎ যতটা সম্ভব আমরা করতে পারি। এটা খুব ভালো প্রশ্ন। এবার সঞ্জয়ের ভার্সন এবং আমার ভার্সন দুটো মিলে একটা কংক্রিট ভার্সন আমি তৈরি করেছি। সেটা হলো প্রচুর গোলাপ বাজারে রয়েছে। প্রায় আমেরিকান রোজ সোসাইটির অ্যালম্যানাক অনুসারে 2023-এ 26,700 ভ্যারাইটির গোলাপ পৃথিবীতে আছে, 26,700। বাপরে। এবং মিলেন্দে এখন, মানে ফ্রান্সের মিলেন্দে এখন অন ট্রায়াল আছে প্রায় 350 গোলাপ। এরকম কোডেসে রয়েছে প্রায় শতাধিকের উপরে গোলাপ অন ট্রায়ালে রয়েছে। একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি, সেটা হচ্ছে ডাবল ডিলাইট আমাদের পৃথিবীতে, আমাদের হাতে আসতে সময় নিয়েছিল 14 বছর, 14 ইয়ার্স। আজকে ডাবল ডিলাইটের নাম সবাই কেন করে? ওই ডাবল ডিলাইট কিন্তু ট্রায়ালের ছিল 14 বছর পর আসলো। টম ক্যারুথের জেমিনি, ওর ট্রায়ালে ছিল 8 বছর। সঞ্জয় মুখার্জির তিতলি, ও কিন্তু একটা লম্বা সময় ট্রায়ালে ছিল। ওর সন্ধ্যা মুখার্জিও লম্বা সময় ছিল। এখনো অনেক ফুল রয়েছে ওর কাছে, সব কটা আন্ডার ট্রায়াল। এবার আমি বলবো, কেউ যদি নতুনভাবে গোলাপ করতে চায় তাকে আমি কয়েকটা জিনিস বলছি। বড় বড় গাছ, বড় মানে সিনিয়র গ্রোয়ারদের, দেখুন সিনিয়র গ্রোয়াররা তাদের ক্যাপাবিলিটি অনুসারে ফুল ফোটায়। তাদের কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ যে নলেজ, এই নলেজ একটা নিউ কামারের পক্ষে সম্ভব নয়। আমি আজও বলি, আফটার লং 45 ইয়ার্স প্লাস, আমি গোলাপের গও বুঝি না, আমি রোজের আরও বুঝি না, আমি ও বুঝি না, এসও বুঝি না, ইও বুঝি না। ওই রেগুলার অবজারভেশন সার্ভিস আর এফিকেসিটা নিয়েছি। এবার আমি প্রথম যারা গোলাপ করবেন তাদেরকে আমি বলছি, আপনারা শুরু করুন ভায়ামালা, সাদা গোলাপ। ভায়ামালা বন্ধুরা, এই সমস্ত ছবি আমি রেফারেন্সে দেওয়ার চেষ্টা করব। আজকে জেনে নিই, অবশ্যই এর পাশে রেফারেন্স থাকবে আশা করছি। দ্বিতীয় হচ্ছে চ্যাবলিশ। তৃতীয় হচ্ছে টিনেকে। এটা কি কালারের? সাদা। এবার লালে আমি আসি। মানে এতগুলো সবই সাদা বললেন, এবার লালে আসি। এতগুলো সাদা কালার, সাদা প্রচুর আছে, অ্যাভালেন্স আছে, পিজি। এটাই তো অ্যাভালেন্স। হ্যাঁ, এটা অ্যাভালেন্স, তো অ্যাভালেন্স সাদা রয়েছে। আরেকটা কথা বলি, এবার আসি লালে। লালে আমি শুরু করব, হট পয়েন্ট নিন। রিসেন্ট গাছ কিন্তু প্রচণ্ড শক্তিশালী গাছ। হট পয়েন্ট, শ্রুসবেরি শো, খুব ভালো ফুল। তারপরে লালের মধ্যে একটু অফ আমেরিকান হেরিটেজ, আমেরিকান ড্রিম, এগুলোও ভালো। তবে লাল ঘাসা ঠিক বলবো না, একটু চেঞ্জ আছে কালারে। এই কটা গাছ ঠিক আছে। বাই কালার করবেন, বাই কালার যদি করতে চান প্যারাডাইস করুন, বাই কালার করতে চান ডবল ডিলাইট করুন, এর সঙ্গে সেন্টও তো আছে, সেন্ট তার সাথে মাগনা। আরেকটা বাই কালারের কথা বলছি, যদি করতে চান, সেটা হলো আমার ভিরু আঙ্কেল অর্থাৎ MS ভিরা ডাগাবেনের সোমাসিলা। প্রচণ্ড সেন্টেড, ওটা করতে পারেন। এটা গেল। ইয়েলোর মধ্যে আমি বলবো আপনারা গোল্ডেন মেডালিয়ান করুন, স্ট্রেপ গোল্ডেন মেডালিয়ান করুন। 2005-এ অল ইন্ডিয়া রোজ কনভেনশনে গোল্ডেন মেডালিয়ান ছিল 3খানা, তা আমি ওটায় ফার্স্ট প্রাইজ পাইনি, সেকেন্ড প্রাইজ পেয়েছিলাম। গোল্ডেন মেডালিয়ান করুন। ইয়েলোর ক্ষেত্রে বলছি। আমি সেন্ট প্যাট্রিক যদি চান করতে পারেন, খারাপ গাছ নয়, আপনারা সেন্ট প্যাট্রিকও করতে পারেন। আরেকটা ইয়েলোর কথা বলছি,
গোল্ডেন মেডেলিনের পর আরেকটা ইয়েলোর কথা বলছি, গোল্ড মেডাল, ইয়েলো হয়ে গেল। এবার পিঙ্কে আসছি। পিঙ্কে আপনারা চোখ বুঝে পিটার ফ্র্যাঙ্কেলফিল্ড করুন। আমার এবং সঞ্জয় মুখার্জির প্রিয়তম ফুল হচ্ছে পিটার ফ্র্যাঙ্কেলফিল্ড। 2005 অল ইন্ডিয়া রোজ কনভেনশনে, এর নিজের কথা এত ঢাক পেটানো উচিত নয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, পিটার 3 স্টেজেস ছিল, বাড, হাফ বাড, ওপেন, এই তিনটেতেই আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। তো পিটার এমনই একটি ফুল যে পিটার আমাদের এই অ্যাটমসফিয়ারে অ্যাক্লিমেটাইজড হয়ে গেছে ট্রপিক্যাল কান্ট্রিতে। সেঞ্চুরি 2 করতে পারেন, দারুণ ফুল, প্রচুর ফুল। আরেকটা করতে পারেন। এবার আমি আসবো স্ট্রাইপ ভ্যারাইটি। স্ট্রাইপ ভ্যারাইটিটা টাটা সেন্টেনারি করুন, সুপ্রিয়া করুন। একটা খুব স্ট্রাইপ ভ্যারাইটি দেখা যায় অ্যাব্রাকেডাব্রা বলে, অ্যাব্রাকেডাব্রা, হ্যাঁ ওটাও করতে পারে। ওটা সবার কাছে হয় মোটামুটি। হ্যাঁ ওটা সবার কাছে অ্যাভেলেবল, ওটা হবে, অ্যাব্রাকেডাব্রা হবে। আর স্ট্রাইপের মধ্যে সুপ্রিয়া তো বললাম, ইনসেশনের সুপ্রিয়া। টাটা সেন্টেনারি বলবো, টাটা সেন্টেনারি হচ্ছে পিগালি স্ট্রাইপ। আর সেন্টেডের মধ্যে যেগুলো আমাদের এখানে হবে, এক ডবল ডিলাইট আমরা মোটামুটি সবাই চিনে গেছি, এছাড়া আর কয়েকটা যদি বলেন। সেন্টেডের মধ্যে আমি বলবো সোমাশিলা সেন্টেড। সেন্টেডের মধ্যে উইনি উডমান্স একখানা। আর যেগুলো সেন্টেড আছে সেগুলো একটু সেন্সিটিভ, ওই জন্য আমি ওই নামগুলো বলছি না, কারণ ওগুলো। আর কাকু, এই সমস্ত গাছগুলো মোটামুটি আমরা আপনি গোলাপের সাথে এত ওতপ্রোতভাবে জড়িত, সেজন্য ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় এই অথেন্টিক গোলাপের সোর্সগুলো রয়েছে যদি একটুখানি বলে দেন। এইবার অথেন্টিক গোলাপের আমি সোর্সগুলো বলছি। কলকাতার আশেপাশে এই গোলাপের ক্ষেত্রে আমি বলবো শিখরপুরে এসকেএন হর্টিকালচারাল ফার্ম। এসকেএন হর্টিকালচারাল ফার্ম, নিমাই মুখার্জি। আচ্ছা আচ্ছা। শিখরপুরে হসপিটাল মোড়ে গিয়ে নিমাই মুখার্জির বাগানে যাবো বললে যে কেউ দিয়ে দেবে। ওনার কাছে অনেক ভ্যারাইটি রয়েছে, অনেক পুরনো ভ্যারাইটিও পাওয়া যাবে। এবং উনি আমাদের বেঙ্গল রোজ সোসাইটির জাজ, আমাদের কমিটি মেম্বার, ইন্ডিয়ান রোজ ফেডারেশনের লাইফ মেম্বার, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রোজ ফেডারেশন থেকে গোল্ড অ্যাওয়ার্ড পাওয়া। বাহ, আমি চেষ্টা করবো একদিন আপনাকে নিয়ে ওখানে যাওয়ার, যেহেতু কলকাতার কাছেই, সেহেতু আমরা একদম টু দি পয়েন্ট বিষয়গুলো দেখতে পারবো নতুন চারার ক্ষেত্রে, এবং আইডেন্টিফিকেশনেও আমাদের অনেক সুবিধা হবে। নিউট্রিশন যদি ভালো হয়, এত হরমোন পিজিআর লাগে না, তবে লাগে অল্প পরিমাণ। ফিডিংটা কিন্তু আসল জিনিস, এনপিকের ফিডিংটাই হচ্ছে আসল জিনিস। ফিডিংয়ের উপরে নির্ভর করে বেসাল শুট। আরেকটা জিনিস নির্ভর করে, যেটা হলো আমরা যদি একটা এই গাছটা দেখি, এই গাছটার আমরা আপার পোর্শন দেখছি, লোয়ার পোর্শনটা দেখছি না। লোয়ার পোর্শন হচ্ছে এর রুট সিস্টেম। গোলাপের রুট সিস্টেম যত হেলদি থাকবে তত সে নিউট্রিয়েন্ট নিতে পারবে, অতএব রুটেরও ট্রিটমেন্ট দরকার। সেই জন্য কিছু কিছু ফাঙ্গিসাইড ব্যবহার করা হয়। আমাদেরকে কিছু এরকম কিছু অথেন্টিক বিষয়গুলো যদি বলেন, যেগুলো আমরা পাবো, মানে ইম্পোর্টেড এবং খুব কস্টলি না, মোটামুটি মানে আমরা রিজনেবল মার্কেটে পাওয়া যায়, বা এই টাইপের। আমি বলছি আমরা ন্যাচারালি কি করি, আগের দিনে ব্যাভিস্টিন ব্যবহার করতাম, রুট জোনে আমরা ব্যাভিস্টিন ব্যবহার করি, রেডোমিল গোল্ড ব্যবহার করি। এই দুটো ব্যবহার করলে অনেকটা, কিছুটা ব্লাইটক্সও আমরা ব্যবহার করি। এই তিনটে মোটামুটি ব্যবহার করলে সারা বছর ধরে অল্প অল্প করে ব্যবহার করলে ভালো কাজ দেয়, 1 গ্রাম পার লিটার। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জিজ্ঞাসা করব। আমি বালি ব্যবহার করছি অনেক দিন ধরেই। আমাদের একজন বন্ধু আমার বালি ব্যবহার নিয়ে অত্যন্ত কটাক্ষ করেছিলেন। আমি একটু জানতে চাইবো, বালির সমস্যা কি সত্যি আছে? আমিও যদিও সেরকম সমস্যা পাইনি, যে বালি নিয়ে একটু যদি বিস্তারিত বলেন। এবার আমি একটা তথ্য দিচ্ছি, জামশেদপুরে কিংবা রাঁচিতে যত কয়টা ফ্লাওয়ার শো হয়, এবং এবার আমাদের আরেকটা অল ইন্ডিয়া রোজ কনভেনশন জামশেদপুরে হচ্ছে, ওইখানে দুই একজন কিন্তু শুধু বালির উপরে গোলাপ করে, তাদের গোলাপের ফ্লাওয়ারিংস দেখলে মাথা ঘুরে যাবে। সরখেলদা হচ্ছে তার মধ্যে একজন। সত্যি? হ্যাঁ, সরখেলদা হচ্ছে আমার প্রিয় সঞ্জয়ের খুবই পরিচিত, আমারও খুব পরিচিত। একসাথে ও শোয়ে এসছে, আমিও শোয়ে গেছি, সঞ্জয়ও এসছে। সরখেলদা কিন্তু বালির মধ্যে করে, মানে পিওর বালি। পিওর বালি কি করে? পিওর বালিতে 70 থেকে 100টার উপরে ফুল হয়। পিওর বালি বলতে আমার মানে সাদা বালি মানে রিভার স্যান্ডের উপরে, মানে যেটা মিহি বালির উপরে। আচ্ছা আচ্ছা। বালির কাজ কি? বালির কাজ হচ্ছে ওডিআরটাকে কন্ট্রোল করা, শিকড়ে যাতে ক্লট না হয়, শিকড়টা যাতে ক্লট না হয়ে যায়, সেটাই দেখবা। সিন্ডারও তাই,
সিন্ডারের শিকড়টা ছড়িয়ে যায় এবং নিউট্রিয়েন্টসগুলো নিচে থাকে। হ্যাঁ, সিন্ডারে প্রত্যেকদিন খাবার দিতে হয়, এটাতে হয়তো প্রত্যেকদিন খাবার দিতে হবে, এই তো তফাৎ। কাকুকে আর একটা জিনিস আমি একটু ইন্টারাপ্ট করলাম। একটা জিনিস আমার খুবই জানার ইচ্ছা আছে। আমি বিভিন্ন জায়গায় ফ্লাওয়ার শোতে গেছি কম বেশি, সেখানে দেখেছি ছোট গাছেও বেশ চারিদিক থেকে সুন্দর বেসাল স্টেমগুলো বেরিয়ে ফুল হয়েছে, কিন্তু মাটিতে আমরা যারা করছি তারা কিন্তু সেটা করতে পাচ্ছি না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাচ্ছি না, দুই একজন করেছে কিনা আমি জানি না, এত খবর আমার কাছে নেই। তবে আমি ব্যক্তিগতভাবে অত চারিদিক দিয়ে বেসাল স্টেম দেখিনি, দু একজনের কাছে আমি দেখেছিলাম এবং তাদেরকে জানতে চেয়েও সদুত্তর পাইনি, এবং ওনারা বলেছেন যে সিন্ডারের জন্যে একমাত্র এটা হয়েছে। এটা কি সত্যি? সিন্ডারের ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ, সিন্ডারে বেসাল শুট বেশি পরিমাণে হয়, তার কারণ সিন্ডারে অক্সিজেন ডিফিউশন রেট অত্যাধিক বেশি এবং ফাইব্রাস রুটগুলো অসম্ভব পরিমাণে সাদা হয়ে বেড়ে এবং সিন্ডারের উপরে ভেসে ওঠে। এটা মাটিতে করাটা একটু কঠিন। চট করে আসে না। আর একটা জিনিস আমার খুব জানার ইচ্ছা, আমরা ম্যাক্সিমাম যারা গার্ডেন করি আমরা একটা ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করি, ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক উভয় ফার্টিলাইজারের একটা মিশ্রণ ব্যবহার করি বিভিন্ন সময়। কিন্তু যারা শোয়ে গোলাপ দেন তাদের কাছে শুনেছি তারা সম্পূর্ণ কেমিক্যাল ফিডিং করেন। কেমিক্যাল ফিডিং এবং ন্যাচারাল ফিডিং এই দুটো কি একই রকম রেজাল্ট কখনো দিতে পারে? এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স। এই কোয়েশ্চেন্সের পিছনে একটা করবো, কেমিক্যাল ফিডিং হচ্ছে মোস্ট সাইন্টিফিক এবং অ্যাকিউরেট ফিডিং এর মধ্যে পড়ে। আমি দীর্ঘ সময় সঞ্জয় মুখার্জির বাড়িতে গেছি আগরপাড়ায়, আমি ওর সাথে বসেছি, দেখেছি প্রত্যেকটি গাছে কেমিক্যাল ফিডিং এর জন্য ওর গাছের চেহারাটা একটু অন্যরকম এবং কেমিক্যাল ফিডিং এর নুয়েন্সেসগুলোও জানতে হয়। এটাও একটা বেসিক জিনিস, এক গাদা সব কিছু দিলেই তো হবে না, নুয়েন্সগুলো জানতে হয় এবং এগুলো একটু কিছুটাই আমি খোলাখুলি বলছি, এটা কিন্তু গুরুমুখী বিদ্যা। এর কিন্তু অ্যাকচুয়াল কোনো বাধা ধরা স্টিরিওটাইপ কোনো বই নেই, কোনো কিছু নেই। আচ্ছা। আর মাটির ক্ষেত্রে হয় আমরা জৈব সার দিচ্ছি, সেটা ব্রেক হয়ে গাছ তার নিউট্রিয়েন্ট নিচ্ছে, তারপর তার এলিজিবিলিটি অনুসারে গাছ নিজেকে কোপ আপ করে তার চেহারাটাকে ফ্লারিশ করছে। সে একটা জিনিস একটু শুনতে চাইবো, আমরা ধরুন অর্গানিক ম্যানিওরিং করে যখন গাছ তৈরি করছি, যে কোনো গাছ হোক, সেখানে কিন্তু রোজ ম্যানিওরিং লাগে না, লাগবে। কিন্তু কেমিক্যাল ফিডিং এর ক্ষেত্রে শুনেছি প্রতিদিন ম্যানিওরিং লাগবে। প্রতিদিন ম্যানিওরিং না, একটা ফিডিংই বলা চলে, মানে খেতে দিতে হবে তাদের। হ্যাঁ, তাহলে সেইটা কি সাধারণভাবে কিন্তু সবাই করতেও পারবে না আমার যা ধারণা, সেটা কি? একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি, কেমিক্যালে গাছ করতে গেলে ডেডিকেশনের খুব প্রয়োজন। আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হলো এই চোখ কথা বলে। গাছের পাতা দেখে বুঝতে হবে ও কি পছন্দ করছে। এটা কেমিক্যাল ফিডিং যারা করে, শোয়েতে যারা যায়, তারা এগুলো একটু মাথায় রাখে এবং এটা খুব এক্সট্রেনিয়াস জব। গোলাপ কখনো হাই ফিডার নয়, গোলাপের ফিডিংটা হচ্ছে খুব নিউট্রিশিয়াস ফিডিং এবং অপটিমাম বলতে যেটা বোঝায় যে এনপিকেটা গোলাপ পছন্দ করে, সেই দিকে ভ্যারাইটি অনুসারে কিন্তু সে ডিফার করে। আজকে শান্তির গোলাপ করব আর তাকে আমি হেভি নাইট্রোজেন ফিডিং দেব, মানে ভ্যারাইটি অনুযায়ী এটা ডিফার করছে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পাই না। কোনো গাছে সত্যি সত্যি আমার মনে হয় বেশি ফিড দিলে বেশি ফ্লাওয়ারিং করছে, এবং বিশেষ করে শীতকালে বেশি ফিডিং চলে, অন্য সময় তো একদমই চলে না। আমি একটা জিনিস জানতে চাইবো যে গোলাপের ডরমেন্সি কত ডিগ্রি সেন্টিগ্রেডে হয়? টেম্পারেট জোনের যদি গোলাপ হয়, ডরমেন্সি কিন্তু ওদের যেই 30 আরম্ভ হয় ডরমেন্ট হয়ে যায়, আর আমাদের ট্রপিক্যালে মিনিমাম 35-36 পর্যন্ত ওরা ভালো চলে। এবার আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের এখানে একটা মিক্স টাইপের ভেরিয়েন্ট আসে। হ্যাঁ, শীতকালে দেখা যাচ্ছে একটা উইন্টার ভেরিয়েন্ট চলে আসলো, আর তার মধ্যে সেইগুলো আমরা আকর্ষণীয় দেখে কিনে নিচ্ছি এবং তারপর গরমকালে সেগুলোর আর বাঁচানো খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমি গোলাপের ক্ষেত্রে একটা কথা বলবো, একে কিন্তু প্রত্যেকদিন স্নান করিয়ে দিতে পারলে খুব ভালো হয়। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, প্রত্যেকদিন স্নান করিয়ে দিতে হবে। গোলাপ খুব স্নান পছন্দ করে, বিশেষত ইভিনিং এর বেদিংটা ওরা খুব পছন্দ করে, ইভিনিং এর বেদিংটা, এটা একটু মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় কথা, গোলাপ জল বসা একদম পছন্দ করে না, মানে ভীষণই ওয়েল ড্রেন সয়েল এন্ড এরেটেড সয়েল দুটোই লাগবে। আর একটা জিনিস, এক খুব ইম্পর্টেন্ট জিনিস, ইনসেকটিসাইডের ব্যবহার। আমি তিনটে ইনসেকটিসাইডের কথা বলবো। প্রথম, সঙ্গে কাকা রাখুন, কে কাকা,
তারপরে হচ্ছে ইমিডাক্লোপ্রিড, সেটা কনফিডারও হতে পারে, হিলমিডাও হতে পারে আচ্ছা ট্রেড নেম অনুসারে। তারপরে হচ্ছে থিটা। এই তিনটি ওষুধ রাখলেই যথেষ্ট। এগুলো কখন দেবে? প্রত্যেক সপ্তাহে অল্টারনেটিভ করে এক একটা দেবে, মানে উইকলি দিলেই হবে? উইকলি দিলে হবে, আচ্ছা প্রত্যেক সপ্তাহে। এই তিনটি যদি ব্যবহার করা হয় আর কোনো ইনসেক্টিসাইড আমার মনে হয় না লাগবে। আর যেটা হয় মাইটস ইনফেস্টেশন, তাও বেশি হবে না, তবে ওই এন্ড অফ জানুয়ারি একটা ওবেরন ইউজ করে দিলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা 1.5 ml পার লিটার ওবেরন। কেউ 2 ml দেয়, 2 ml দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। আমি 1.5 mlটা বলি কেন, এগুলো তো পাওয়ারফুল ইনসেক্টিসাইড। 1.5 ml থেকে 2 ml এর মধ্যে দিলেই হবে পার লিটার। এনপিকের কোন কোন রেশিওগুলো গোলাপ খুব প্রেফার করে, বিশেষ করে গ্রোয়িং স্টেজ এবং তারপর ফ্লাওয়ারিং স্টেজের দিকে? গ্রোয়িং স্টেজের দিকে এনপিকে রেশিও ওই 20-20-20, এটিকের ওই 12-61, তারপরে 0-52-34, 0-52-34 মানে ফার্স্টে গ্রোথ এবং দেন ফ্লাওয়ারিং। ফ্লাওয়ারিং। আরেকটা জিনিস, ক্যালসিয়াম নাইট্রেট কেন দেওয়া হয়? CN। হ্যাঁ, এ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা অনেকেই দিই আর জানি না হয়তো কারণগুলো। ক্যালসিয়াম নাইট্রেটের প্রথম কাজ হচ্ছে গাছের যে ক্যাম্বিয়াম গ্রোথ আছে, ক্যাম্বিয়াম গ্রোথটাকে স্ট্রেংথেন করে। এই কারণে ক্যালসিয়াম এক। দ্বিতীয়, ক্যালসিয়াম নাইট্রেটও দিচ্ছে, ক্যালসিয়ামও দিচ্ছে, তাতে গাছের ইমিউনিটিটা গ্রো করে। অবশ্য একটা জিনিস বলে দিচ্ছি, ক্যালসিয়াম নাইট্রেট তা বলে কিন্তু এত এত নয়, ওই 4-5-6 দানা, মানে খুবই অল্প, খুবই অল্প করে। ওটা এই সিজনে প্রত্যেক সপ্তাহে দিতে পারা যায় বা 15 দিন অন্তর দেওয়া যায়। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখনো আলোচনায় পৌঁছায়নি, সেটা হচ্ছে ফাঙ্গাস ইনফেস্টেশন বা ফাঙ্গাস যদি গ্রোথ করে সেক্ষেত্রে বা এর প্রতিরোধক কিভাবে করব? এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বলবো সাধারণত আমরা যেটা ব্যবহার করে থাকি, ব্যাবিস্টিনটা আমরা খুব ব্যবহার করি। ব্যাবিস্টিনের সাথে আমরা ম্যানকোজেব ব্যবহার করি। ব্যাবিস্টিন বা ম্যানকোজেব ব্যবহার করলেও চলবে, স্যাপ ব্যবহার করলেও চলবে। এই তিনটি ওষুধই অল্টারনেট করে ব্যবহার করি। আচ্ছা, এই তিনটে কিন্তু আমরা মোটামুটি সবাই ব্যবহার করি। আর অ্যামিস্টার টপটা আমি মনে করি এর মাঝখানে একটা গ্যাপের মধ্যে ইউজ করা উচিত। অ্যামিস্টার টপ। আচ্ছা, আর গরমকালের দিকে গাছটাকে যা সুরক্ষিত রাখার জন্য আমরা কি করব? সেই সময় কাকা ব্যবহার মাস্ট। গরমকালে থ্রিপস অ্যাটাক হয় গোলাপে, কাকা ব্যবহার মাস্ট। আর হিলমিডা বা ইমিডাক্লোপ্রিড ইউজ করাটাও মাস্ট। বন্ধুরা, শুনলেন দেবাশিস কাকুর মূল্যবান তথ্য গোলাপের উপরে। আমরা প্রথমে যে পর্বটা করেছিলাম, এটা কিন্তু এমন একটা পর্ব হলো যেখানে সামগ্রিকভাবে আবার নতুন করে সবকিছু আপনারা জানতে পারলেন। আজকে যে যে বিষয়গুলো মনে হচ্ছে আপনাদের এখনো ডাউটফুল আছে, অবশ্যই কমেন্টে জানান। পরবর্তীতে আমি আবার কাকুর সাথে মিট করব এবং আরো বিস্তারিত ছোটখাটো জিনিস যেগুলো মিস আউট হয়ে গেল সেইগুলো আবার তুলে ধরবো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে অবশ্যই স্কিপ করে যাবেন না। স্কিপ করে গেলে কিন্তু ইম্পর্টেন্ট তথ্য অলরেডি স্কিপ হয়ে যাবে এবং যেখানে ছিলেন সেখানেই থেকে যাবেন। গোলাপ নিয়ে কিন্তু এই রকম অথেন্টিক পার্সন আপনারা কোথাও পাবেন না। আশা করি এখনো পর্যন্ত কোনো ভিডিওতে কোথাও দেখেনও নি। কাকু, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অনেক মূল্যবান সময় আজকে আমরা অতিবাহিত করলাম আপনার সঙ্গে। আবার সময় দেবেন আশা করি। অবশ্য। সকলে তাহলে নমস্কার, সকলে ভালো থাকবেন। কাকু